এবার তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার সেখানকার জালিয়াতরা এসে কলকাতায় ঘাঁটি গাড়ল। খবরটা কি জানতেন? জায়গার নাম মুকুন্দপুর বাইপাসের পাশে। সেই মুকুন্দপুরে একটা কল সেন্টার খুলে বসছিল 5 যুবক, যে 5 যুবক একজন কি দুজন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং বিহার থেকে। এই টিমটা কলকাতা থেকে বসে অপারেট করছিল। কলকাতা যে প্রতারকদের স্বর্গরাজ্য করে ফেলেছেন কাটছি এ রাজ্যের শাসক, কলকাতাকে সেফেস্ট সিটি মনে করেন। আমরা দেখিয়েছিলাম যে নেতাজি নগরে খোদ ভিয়েতনামের কোনো এক ব্যক্তি এসে বসে জালিয়াতি করছিল এখান থেকে বসে, কলকাতার বেসটাকে কাজে লাগিয়ে। এক্ষেত্রেও তাই। এটা অবশ্য ভারত রাষ্ট্রের বাইরে নয়, রাষ্ট্রের ভেতরে। তেলেঙ্গানার মানুষ, অন্ধ্রপ্রদেশের মানুষ, বিহারের মানুষ, মানে যুবক, তারা এসে এই কল সেন্টার করে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নামে আপনার পরিবারের কারুর প্রয়োজন আছে, তাকে ফোন করে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন সহজ যে পাইয়ে দেবে, এই প্রতারণার ফাঁদটা পেতেছিল। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার জাল নথি পর্যন্ত এরা তৈরি করে ফেলেছিল। এদের কাছে এদের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ জমা পড়ে। তারপর লালবাজারের পুলিশের সাইবার ক্রাইম, এবং সেই সাইবার ক্রাইম তৎপর হয় এবং করে শেষ পর্যন্ত 5 যুবককে গ্রেফতার করা হয়, তাদের আদালতে প্রডিউস করা হয়েছে। 20 জানুয়ারি পর্যন্ত তারা পুলিশি হেফাজতে থাকবে। অন্তত অ্যাপারেন্টলি এখনও পর্যন্ত এই খবরটাই পাওয়া গেছে। যে খবরটা নিয়ে তথাকথিত বড় বাংলার মিডিয়া সেভাবে মানুষকে সজাগ করার চেষ্টা করলো, আমার মনে হলো আপনাদের জানানো দরকার। দুটো কারণে জানানো দরকার। দয়া করে এই জাতীয় ফোন, এই জাতীয় কোনো টোপ পেলে 10 বার ভাববেন জেনুইন কিনা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ডকুমেন্টটাকেও তারা জাল করলো, এবং সেই জাল করে পশ্চিমবঙ্গে অপারেট করলো, এবং বহু মানুষ প্রতারিত হলো। লালবাজার পুলিশ সাইবার ক্রাইম তারা 40টা ফোন বাজেয়াপ্ত করেছে। ভাবতে পারেন, একটা দুটো নয়, 40টা ফোন বাজেয়াপ্ত করেছে অভিযোগ পাওয়ার পর। আমার প্রশ্ন, বারবার যে প্রশ্নটা করি, যে এ রাজ্যের গোয়েন্দারা কী করছিলেন? এ রাজ্যের গোয়েন্দারা মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী হতে পারেন। এ রাজ্যের গোয়েন্দারা মুখ্যমন্ত্রী কোথাও সভা করতে গেলে তার 30 দিন আগে থেকে সেখানে খোঁজখবর শুরু করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সভা করতে গেলে সেইখানে চারদিক থেকে জায়গাটাকে ঘিরে ফেলেন। সেই গোয়েন্দারা কলকাতার মানুষ বা বাংলার মানুষ যখন প্রতারিত হচ্ছে, আগাম ধরতে পারেন না কেন, অভিযোগ জমা পড়ার পর, অন্তত মিডিয়া রিপোর্ট, তারপর তারা সজাগ হন, তারপর সেখানে হানা দেন, এবং তারপর তারা গ্রেফতার করেন যে 5 জনকে। তাদের একজনের নাম মোহাম্মদ আসিফ, একজনের নাম হচ্ছে ওয়াই শিবা, একজনের নাম হচ্ছে এম নাগেশ, একজনের নাম হচ্ছে সমীর সোয়ান, একজনের নাম হচ্ছে অনিল। এই 5 জনকে শেষ পর্যন্ত গ্রেফতার করে দেখা গেছে, জানতে পেরেছেন যে এরা জাল নথি তৈরি করেছিল। আচ্ছা বলুন তো, এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প আছে কটা চলে, কটা চালাতে দেওয়া হয়? আয়ুষ্মান ভারত থেকে শুরু করুন, বিশ্বকর্মা যোজনা বলুন, একটার পর একটা আমি বলতে পারি, উজালা গ্যাস যেগুলো বলুন, প্রত্যেকটা ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প এ রাজ্যে চালাতে দেব না। অথচ এ রাজ্যে চাকরি নেই, ব্যবসা নেই, শিল্প নেই, বিনিয়োগ নেই, এ রাজ্যে বড় শিল্প নেই, এ রাজ্যে আপনি লোন চাইলে চট করে পাবেন না। কোন ডকুমেন্ট যে আপনি জাল করে রেখেছেন যারা লোনটা দেবেন, তারাই তো জানেন না। ফলত স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ সবার পেছনের সারিতে পিছিয়ে পড়ছে। 65 লক্ষ ছেলেমেয়ে এই রাজ্য থেকে বাংলার বাইরে চাকরির খোঁজে গেছে। ভাবতে পারেন কতটা অসহায়, কতটা বিপন্ন না হলে বাবা মা, পরিবার পরিজন, সংসার, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে ছেড়ে বিদেশে বিভুঁইয়ে পড়ে রয়েছে সামান্য কিছু টাকা রোজগারের জন্য। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বলেন, তোমরা ফিরে এসো, আমি 5,000 টাকা দেবো, অথচ পরিবারকে তারা হয়তো ওখান থেকে 10,000 টাকা পাঠাচ্ছে। এই বাস্তবতার নিরিখেই আমি চিন্তা করছিলাম এই ঘটনাটা মুকুন্দপুরে বেআইনি কল সেন্টার, সেই কল সেন্টার থেকে 5 অভিযুক্ত গ্রেফতার হলো। এবং লক্ষ্য করে দেখুন, পশ্চিমবঙ্গের বাঙালি নয় এরা, কেউ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, কেউ তেলেঙ্গানার বাসিন্দা, কেউ বিহারের বাসিন্দা। তারা কলকাতা শহরকে বাঁচলো কেন? তখন কলকাতা শহরকে তারা হয়তো ভেবেছে, তাদের ভাবনায় হয়তো আছে যে এটা সেফেস্ট সিটি আমাদের এই অপারেশন করার জন্য। তারা তো অন্ধ্রপ্রদেশ থেকে বসে করতে পারতো, তারা তো তেলেঙ্গানা থেকে বসে করতে পারতো, তারা তো বিহার থেকে বসে করতে পারতো। সেখান থেকে না করে পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গ শহরে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা মুকুন্দপুর, সেই মুকুন্দপুরে কল সেন্টার খুলে বসছেন। এখানেই প্রমাণ হয় যে এই কলকাতা শহরকে প্রতারণার করার একটা
পীঠস্থান হিসেবে তাদের একটা কনফিডেন্স আছে। অন্তত একটা মন্দের ভালো, পুলিশকে আমি অনেক সমালোচনা করি, তার কারণ পুলিশের যারা মাথার ওপর বসে আছেন, রাজীব কুমার থেকে মনোজ ভার্মা কিংবা মুকেশ কুমার, এরা যে রাজত্ব বাংলায় কায়েম করেছেন, আলটিমেটলি পুলিশের তো কোনো মঙ্গল হচ্ছে না, পুলিশ সম্বন্ধে মানুষের ভালো ধারণা হচ্ছে না। সেই পুলিশের কর্মচারীরাও কিন্তু সরকারি হারে ডিএটা পায় না, এআইসিপি হারে ডিএটা পায় না। সারা ভারতবর্ষে পুলিশ কর্মচারীরা যা পান, তারাও বঞ্চিত, তারাও প্রতারিত। দিনের শেষে তারাও গালিগালাজ খাচ্ছেন এই মনোজ ভার্মার জন্য, এই মুকেশ কুমারদের জন্য, এই আকাশ মাগারিয়াদের জন্য, এই অনিশ সরকারদের জন্য, এই রাজীব কুমারদের জন্য তারা গালিগালাজ খাচ্ছেন। কিন্তু তারাও তো ভালো কাজ করছেন। ধরুন এই সাইবার ক্রাইমের লোকজন যারা এতে ধরলেন, তারা যথেষ্ট পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ পাও না আমি বলছি। আপনারাও ভাবুন যে আপনাদের এফেক্টিভিটি, আমি পুলিশ কর্মচারীদের বলছি, আপনারা যে সিনসিয়ারলি কাজ করতে পারেন, সেই লিবার্টিটা যদি ওপর লেভেল থেকে পাওয়া যায়, ইউ ক্যান ডু ইট। স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে এই রাজ্যের পুলিশের যে তুলনাটা করা হতো, ভুল করা হতো না। কিন্তু সেই এফিসিয়েন্সিটাকে মনোজ ভার্মার লেভেলে নামিয়ে দিচ্ছে। মনোজ ভার্মা ওয়াজ অ্যান এফিসিয়েন্ট অফিসার। আমি তাকে মানে ওই দিক থেকে ছোটো করছি না, তার এফিসিয়েন্সি লেভেল যথেষ্ট ভালো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ কাজে এদের লাগান, এইটাই আমার বক্তব্য। রাজীব কুমার অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার, কিন্তু খারাপ কাজে মমতা বন্দ্যোপাধ্যায়দের লাগান, এবং এরা লাগেন। তা নাহলে কেউ সারদার নথি সরানোর জন্য ব্যাংকের লকার খোলেন, তা নাহলে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এই রাজীব কুমার, সুপ্রতিম সরকাররা সন্দেশখালিতে দৌড়ন। ভাবুন তো কতটা নিচে এরা নামিয়েছেন। এদের মান সম্মান, ইজ্জত, আইপিএস লোগোটারও মর্যাদা এরা দেননি। দিনের পর দিন এই কারবার করেছেন, ফলে তো পুলিশ গাল খায়। কেন খাবে? পুলিশের মধ্যে যথেষ্ট দক্ষ, ভালো, এফিশিয়েন্ট অফিসাররা আছেন, পুলিশের পরিবার আছে। সবাই শান্তনু বিশ্বাস নয়, সবাই বিজিতেশ্বর রাউত নয়। কেউ কেউ মাথা উঁচু করা, মেরুদণ্ডওয়ালা, সোজা ভালো পুলিশ অফিসার আছেন আমার সাথে, তাদের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক, যোগাযোগ আছে, একান্তে কথাও হয় বহু সময়। দুঃখ করেন, যন্ত্রণা বলেন, আর পাচ্ছি না শর্মাবাবু, কবেই সরকার যাবে। কিন্তু তারা প্রকাশ্যে বলতে পারেন না, তার কারণ প্রকাশ্যে কিছু বললে তার ডেস্টিনেশন হবে কম্পালসারি ভেটিং। আমরা দেখিনি জাভেদ শামীমকে কী করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন অবশ্য উঠে এসছেন। দময়ন্তী সেনকে কী করেছেন, নজরুল ইসলামের পেনশন কীভাবে আটকেছিলেন, শেষ পর্যন্ত মামলা করে তিনি বার করে এনেছেন। বহু পুলিশ কর্মচারী, আমি আজকেরই প্রতিবেদন যখন পেশ করছি, আমি সেই সব কর্মচারীদের, পুলিশ কর্মচারীদের মুখটা মনে পড়ছে, যারা বলছেন আমরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু শর্মাবাবু পাচ্ছি না, ভেতরে থেকে গুমড়ে মরতে হচ্ছে। আজকে যে সাইবার ক্রাইমের অফিসাররা এই কাজটা করেছেন, আমি তাদের কুর্নিশ জানাচ্ছি। আপনারা কেন্দ্রীয় হারে, এআইসিপি হারে ডিএটা পান না, আপনারা যথেষ্ট বঞ্চিত, প্রতারিত, এবং আপনাদের মনে অনেক যথেষ্ট ক্ষোভ, যন্ত্রণা আছে এই প্রতারক সরকার সম্বন্ধে। কিন্তু তার মধ্যেও আপনারা 5 জনকে ধরলেন, যারা তেলেঙ্গানা, যারা বিহার, যারা অন্ধ্রপ্রদেশ থেকে এসে ঘাঁটি গেড়ে এই বাংলার বাঙালিকে প্রতারণা করছিলেন। বড় সংবাদ মাধ্যমের এই সংবাদে কোনো নজর নেই, কিন্তু আমাদের মনে হলো আপনাদের সেই সাইবার ক্রাইমের অফিসারদের কুর্নিশ জানানো উচিত। অন্তত ভালো কাজটা আপনারা করেছেন, ইনস্পাইট অফ দ্য ভেরি ফ্যাক্ট যে আপনার মাথায় বসে আছেন মনোজ ভার্মা, মাথায় বসে আছেন মুকেশ কুমার, মাথায় বসে আছেন রাজীব কুমারের মতো অত্যন্ত খারাপ দৃষ্টান্ত রাখা সব অফিসাররা। কিন্তু তার মধ্যেও কলকাতা পুলিশ পারে, সেটা দেখালেন।